হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বল চ্যাপ্টারটি তোমাদের সামনে উপস্থাপন করব। এটা হলো তৃতীয় পার্ট 3। পার্ট 1, 2 আমি আগেই তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা রাখি তোমরা ওই পার্ট 1, 2 দুইটা লেকচার অবশ্যই ফলো করেছো। যারা ফলো করনি তারা আগে পার্ট 1, 2 দেখে দেখবে, তারপর পার্ট 3 দেখলে উপকৃত হবে। তবে পার্ট 3 ব্যাপারটা প্রত্যেকটা পার্টি এখানে পার্ট একটার সাথে একটা তেমন একটা নাই, সংযোগ নাই, অসুবিধা নাই। তারপরও পার্ট 1, পার্ট 2 সিরিয়াল বাই সিরিয়াল দেখলে ভালো হবে। আচ্ছা, এখানে আজকে আমি যে জিনিসগুলো, যারা বিশেষ করে 9-এ নতুন উত্তীর্ণ হয়েছ, 9-এ সায়েন্স নিয়েছো, তারা আমার লেকচারগুলো ফলো করবা। তো আশা রাখি তোমরা ব্যাপারগুলি বুঝতে পারবে। এখানে আমি আজকে এই পার্ট 3টা আজকে শেষ হয়ে যাবে, থিওরি। পার্ট 4 আসবে। এই চ্যাপ্টার থেকে আমি কিছু অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো, সমস্যা না। আচ্ছা, আজকে যে জিনিসগুলো আলোচনা করব, 5টা বিষয় সম্পর্কে আলোচনা করব এবং চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে, থিওরি শেষ হয়ে যাবে। 1, মহাকর্ষ বল। 2, এই যে মহাকর্ষ ধ্রুবক, যেটা না, যাকে বলে সার্বজনীন ধ্রুবক, জি এর মান নির্ণয়। আবার অভিকর্ষ ত্বরণ, জি এর মান কিভাবে নির্ণয় করব সেটাও দেখাবো। নিউটনের তৃতীয় সূত্র এবং ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হলো মহাকর্ষ বল। তোমরা ক্লাস 8-এও এটা পড়েছো, বিজ্ঞানে আছে মহাকর্ষ বল। সেখানে যেটা আছে অভিকর্ষ বল এবং জি এর মান কি হবে, অভিকর্ষ ত্বরণ, তারপর এগুলি সম্পর্কে কিছু ধারণা তোমরা 8-এ পেয়েছো। আজকে একটু বিস্তারিত আলোচনা করব। মহাকর্ষ বল হলো এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, যত বড়ই হোক আর ছোটই হোক না, তারা পরস্পরকে একে অপরকে কি করে, আকর্ষণ করে। একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, এটা মহাকর্ষ বল বলে। একেই বলে মহাকর্ষ বল। আমাদের জানা মতে ম্যাটেরিয়াল জগতে এই জিনিসটা যেখানেই হোক, যে কোনো সৃষ্টির জগতে যেখানেই হোক, অবশ্যই একটা বস্তু আরেকটা বস্তুকে কি করে, আকর্ষণ করে। তাহলে এটাকে বলে মহাকর্ষ বল। যে বলে আকর্ষণ করে তাকেই বলবে মহাকর্ষ বল। আর মহাকর্ষ বল শুধু আকর্ষণ ধর্মী হয়, বিকর্ষণ ধর্মী হয় না। কেন? যেমন মনে করো, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তার যেমন চার্জের বেলায়। আবার ওদিকে তোমার বেলায়, যেমন এই চুম্বক বল, যেটা চুম্বক বল সমমেরু না, পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু মহাকর্ষ বল শুধু আকর্ষণ ধর্মী না। তাহলে মহাকর্ষ যত ছোটই হোক, দুটা বস্তু কণাও হতে পারে, তাও মহাকর্ষ বল সেখানে বিদ্যমান থাকবে। আবার বিশাল সেই দানবীয় আকৃতির সূর্য, নক্ষত্র, একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রকেও আকর্ষণ করে না, এটাই হলো মহাকর্ষ বল। আচ্ছা, এই আকর্ষণ বল বস্তু দুইটির আমরা জানি কি? আমরা জানি যে পৃথিবী তার চারপাশের বস্তুকেও এই মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে, কিন্তু সেটাকে আমরা বলি কি অভিকর্ষ। অভিকর্ষ মহাকর্ষই আসলে না। পৃথিবী তার চারপাশের বস্তুকে যে বলে আকর্ষণ করে সেটাকে বলবো আমরা অভিকর্ষ বল। সেটা একটু আলাদাভাবে আমরা সেটা নাম দিয়েছি না। আচ্ছা, তাহলে মহাকর্ষ বল এটা কি জিনিসটা দেখো, আমরা আলোচনা করলাম। এখন মহাকর্ষ বল এফ, মনে করো এখানে এম ভরের একটা বস্তু আছে, M1, আর তার পাশে M2 ভরের আরেকটা বস্তু আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো D। তাহলে তাদের মধ্যে এখন এই বস্তু দুইটার মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করবে না, অবশ্যই আকর্ষণ বল কাজ করবে। তাহলে আমরা জানি যে
যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে, যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হলো তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক, তাহলে আকর্ষণ বল, মহাকর্ষ বল প্রপোর্শনাল m1 ইন্টু m2, অর্থাৎ তাদের গুণফলের সমানুপাতিক। আবার অ্যাট এ টাইম এই মহাকর্ষ বল বস্তু দুইটার মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক না, অর্থাৎ 1/d², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যাট এ টাইম দোনোটাই কাজ করবে। বস্তুর ভরের দুইটা ভরটা, বস্তু দুইটার ভরও এখানে ভূমিকা রাখবে, অ্যাট এ টাইম দ্রুত ভূমিকা রাখবে। সেই জন্য আমরা দোনোটাকে ইচ্ছা করলে একত্রে নিয়ে আসতে পারি। তাহলে দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল হবে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এটা একত্রে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করতেছি। দেখো এখানে যে ধ্রুবকটা কাজ করবে, মহাকর্ষ এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা এখানে কাজ করতেছে, তা হবে কি, দেখো আমরা যদি এটা এখানে করি, F ইকুয়াল টু, এখানে যে ধ্রুবকটা সেটাকে আমরা বড় হাতের জি দিব, m1 ইন্টু m2/d²। এখন খেয়াল করো, এখানে জি এর মান সমানুপাতিক ধ্রুবক যেটা, এটাকে বলে সার্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক বলে। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কত না, তাহলে এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে খেয়াল করো, মহাকর্ষীয় ধ্রুবক হলো জি বা সার্বজনীন ধ্রুবক, অর্থাৎ যে কোনো দুইটা বস্তু কণার মধ্যে বা বস্তুর মধ্যে যখন মহাকর্ষ বল কাজ করে, সেই বলের মধ্যে ফাইন্ড আউট করতে হলে অবশ্যই এই জি এর মানের আমাদের কি নিতে হবে, সাহায্য নিতে হবে। তাদের মধ্যে যে রেশিও কাজ করে সেই রেশিওটা হলো জি, আর এর মান কত, 6.673 ইন্টু 6.673 ইন্টু 10⁻11 না, এবং কি হবে, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা হলো একক। তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবক জি এত বলতে আমরা কি বুঝি এবং কিভাবে আসলো এটা, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 কিভাবে আসলো, সেটা তোমরা 98 পড়েছো, এইটাও তোমাদের টিচার হয়তো তোমাদেরকে এটা দেখিয়েছে। এখন দেখো এখানে আমি দেখাবো, এটাকে যদি আমরা কনভার্ট করি না, তাহলে জি ইকুয়াল টু কি হবে, f(d²) বাই m1 ইন্টু m2, এটা পাওয়া যাবে। জি ইকুয়াল টু f(d²) বাই m1 ইন্টু m2। তাহলে এখানে দেখো f হলো নিউটন আর d হলো ডিস্টেন্স মিটার স্কয়ার। তাহলে কোথা থেকে আসছে দেখো, নিউটন মিটার স্কয়ার, এখানে কেজি ইন্টু কেজি, সেই জন্য কেজি ইনভার্স 2 বা পার কেজি স্কয়ার লিখলেও হবে। তাহলে বুঝছো তো নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 কেন আসলো। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তাহলে জি এর মান এত, এটা কিভাবে ফাইন্ড আউট করবো আমরা, খেয়াল করো এখানে আমরা কি পেয়েছি, 1 কেজি ভরের দুইটা বস্তু, যদি 1 কেজি ভরের দুইটা বস্তু, এটা আমি এখানে দেখাচ্ছি, মনে করো এই পাশে খেয়াল করো, এটা 1 কেজি ভরের বস্তু, আবার এই পাশে 1 কেজি ভরের বস্তু। দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি এর জায়গায় যদি 1 মিটার হয় না, অবশ্যই তাদের মধ্যে এখানে কি কাজ করবে, আকর্ষণ বল, মহাকর্ষ বল কাজ করবে।
তাহলে 1 কেজি ভরে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তখন তাদের মধ্যে যে বলটা কাজ করে F equal to G equal to 6.673 into 10 inverse 11 নিউটন কাজ করে। এইভাবে আমরা এটার কি পেয়েছি, মানটা পেয়েছি। কিন্তু এখানে নিউটন আসছে না, অর্থাৎ কি 1 কেজি আর 1 মিটার মধ্যবর্তী দূরত্ব হলে যে এফ এর মান যেটা হবে, এই যে এফ এর মান কত 6.673 into 10 inverse 11 নিউটন, সেটাই হবে জি এর মান। কিন্তু জি এর তখন কি হয়ে যাবে, ধ্রুবকটা এটা এককটা আসবে এরকম না, তাহলে তাহলে তোমরা বুঝতে পারছো এটা জি এর মান কি। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে আরো কিছু এখন আলোচনা করব। খেয়াল করো, এটা তোমরা এইটাও অঙ্ক করেছো, এর উপরে অঙ্ক করেছো না, সেখানে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ খুব ভালোভাবে বোঝানো হয়েছে, সেখানে আরো ত্বরণ কি অভিকর্ষ ত্বরণ কি সেগুলিও বোঝানো হয়েছে না, এবং জি মহাকর্ষীয় ধ্রুবকটা সেখানে একটু বোঝানো হয়েছে কম। তারপর অনেক টিচার হয়তো তোমাদেরকে বোঝাবার জন্য এই আরো এটা কি করেছে, বোঝাবার জন্য হয়তো আর একটু ভালোভাবে বুঝিয়েছে। এখন খেয়াল করো, এটা যদি একটা পৃথিবী, মনে করে এটা হলো আমাদের পৃথিবী না, আর্থ, আর এখানে একটা বস্তু আছে এম, আর পৃথিবীর ভর হলো ধরলাম এম, পৃথিবীর ব্যাসার্ধ হলো আর না, গড় ব্যাসার্ধ অবশ্যই পৃথিবীর সব জায়গায় ব্যাসার্ধ এক নয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে বস্তুটা একেবারে পৃথিবীর উপর আছে, তখন তাদের মধ্যে যে মহাকর্ষ বল হবে সেটা কি হবে, F equal to বড় হাতের জি পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর বাই আর স্কয়ার হবে না। খেয়াল করেছো, তাহলে বুঝতে পেরেছো এখানে না। আচ্ছা, তাহলে আবার এখানে একটা জিনিস খেয়াল করো, বস্তুর ওজন হলো কি, বস্তুর ওজন বলতে আমরা বুঝি পৃথিবী যেই বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই হবে বস্তুর ওজন। তাহলে আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবী বস্তুটা এম ভরের বস্তুটা, এই যে এখানে আমরা যেটা দেখিয়েছি, এই এম ভরের বস্তুটা যেই বলে পৃথিবীকে আকর্ষণ করবে, পৃথিবীও সেই বলে আকর্ষণ করবে, দুটোটার বল কিন্তু সমান। তাহলে ওজনকে আমরা আবার অন্যভাবে জানি, ওজন এই বস্তুটার ওজন, এম ভরের বস্তুর ওজন W equal to F equal to W equal to mg। তাহলে খেয়াল করো, এখানে আমরা মহাকর্ষ সূত্র দ্বারা যেটা পেয়েছি, এখানে আমরা মহাকর্ষ সূত্র দ্বারা এই জিনিসটা পেয়েছি, আর এখানে বস্তুর ওজন কি সেটা দিয়ে আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করেছি, যদিও দুটোটা একই জিনিস। এখানকার এফ যে কথা, এখানকার এফ অ্যামাউন্টে অর্থাৎ ইয়েতে সংখ্যায় একই মান আসবে এবং একই জিনিস, দুটোটাই নিউটন না, ঠিক আছে। তাহলে আমরা দুটোটা সমান দেখাতে পারি এখন না, তাহলে এখান থেকে কি পাই, mg ইকুয়াল টু না জি এম এম বাই আর স্কয়ার। খেয়াল করেছো, দোনো পাশ থেকে এম এম যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে সুতরাং মধ্যাকর্ষণ জনিত ত্বরণ জি ইকুয়াল টু কি হবে, জি এম বাই আর স্কয়ার না। খেয়াল করেছো, তাহলে কোনো বস্তু, কোনো অভিকর্ষ ত্বরণের মান কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটা সেটাই প্রমাণ করছে এখানে, যে এই দেখো এই জি এর মানটা মধ্যে অনুপস্থিত, কি বস্তুর ওজনটা অনুপস্থিত নাই, তাহলে জি এর মানটা এখানে নির্ভর করতেছে কার উপরে, ব্যাসার্ধের উপরে।
এটা কেন্দ্রের কাছে না বাইরে, তাহলে এই জি এর মান দেখা যাচ্ছে কি বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, এটা আমরা জানি। তাহলে সেখানে জি এর মান কম, মেরু অঞ্চলের পৃথিবীর ব্যাসার্ধ কম বলে জি এর মান বেশি। এখন দেখো আমরা যদি এখানে কি করি, তাহলে আর হলো কিন্তু এখানে পৃথিবী হলো, আরটা কি এখানে পৃথিবীর ব্যাসার্ধ না, এই যে। এখন যদি আমরা জি এর মান এখানে বসাই দিই, দেখো বসিয়ে দিই, এখন মনে করো জি ইকুয়াল টু বড় হাতের জি এর মান যদি এখানে বসে দিই 6.673 ইন্টু 10 ইনভার্স 11 না, দেখো খেয়াল করো 10 ইনভার্স 11 ইন্টু পৃথিবীর ভর। আমার এখানে লেখা আছে পৃথিবীর ভরটা, দ্বারা আমি একটু টুকে নিই। পৃথিবীর ভর হলো আমাদের 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, এটা হলো পৃথিবীর ভর, 10 টু দি পাওয়ার 24 কেজি না। তাহলে এটা কি লিখলাম আমরা, জি আর পৃথিবীর ভর। আর পৃথিবীর গড় ব্যাসার্ধটা নিচে যদি আমরা স্কয়ার করে লিখে দিই, গড় ব্যাসার্ধ হলো আমার 6.37, এটা আমি টুকে রেখেছি এখানে কাগজে, 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কয়ার। এখন এটা যদি তোমরা ক্যালকুলেটারে হিসাব করো, দেখবা যে এখান থেকে আমার এই জি এর মান বের হয়ে আসবে, এবং জি এর মানটা প্রায় 9.8 ms ইনভার্স টু আমরা পেয়ে যাব। তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ব্যাপারটা খেয়াল করেছো। এখন যদি এরকম হয়, খেয়াল করো, আমি এই পাশে আর একটু এসে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাইতেছ পৃথিবী এক, এটা হলো বড় হাতের এম। বস্তুটা যদি পৃথিবীর উপর না হয় একটু উপরে হয় না, এই খেয়াল করো, তাহলে এটা হলো ব্যাসার্ধ, আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা হইল আর, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, খেয়াল করো না। দাঁড়াও, ব্যাপারটা আমি আর একটু বড় করে আঁকি। দেখো এই যে পৃথিবী, এটা হলো পৃথিবী, এটা হলো আর। এখন মনে করো পৃথিবীর ভর এই যে বড় হাতের এম, আর বস্তুটা একেবারে পৃথিবীর উপর না হয়ে একটু উপরে আছে। আমরা জানি পৃথিবীর সাথে ব্যাসার্ধ বেড়ে গেছে, বেড়ে গেলে এখানে কি হয়ে যাবে, এখন বস্তু আর পৃথিবীর ভর কেন্দ্রের দূরত্ব, এখানে আরেকটা জিনিস, ভর কেন্দ্রের দূরত্বটাই এখানে মেইন। তাহলে ভর কেন্দ্রের দূরত্ব দুটোটা যদি আমরা যদি এখন এখানে জি এর মান, তাহলে জি এর মান কিন্তু এখানে একটু হেরফের হবে, তাহলে জি প্রাইম না, কেন, কেন্দ্র থেকে দূরে বেশি। তাহলে আমরা তখন কি দিব, জি প্রাইম ইকুয়াল টু এই যে জি এম, তাহলে জি এম না। তাহলে কিন্তু দেখো বস্তুর ভর এখানে কোনো প্লে করে না, ভূমিকা রাখে না, তাহলে পৃথিবীর ভর এম বাই এখানে কিন্তু হবে আর, বড় হাতের আর, দূরত্ব হবে প্লাস আর হোল স্কয়ার। খেয়াল করছো, কারণ দূরত্ব বেড়ে গেছে। এরপরে আমরা এখানে কি করতে পারি, ইকুয়াল টু উপরে লিখলাম জি এম, নিচে থেকে আমরা পৃথিবীর এই যে আরটা কমন নিয়ে ফেললাম। কমন নিলে কি হবে, এখানে এই আর এর জায়গায় হবে 1, আর আবার স্কয়ার আছে বলে স্কয়ার হইল এখানে, আর এখানে হবে আর বাই আর হোল স্কয়ার না। এই যে দেখো এইভাবে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করো। আবার গুণ দাও আর দিয়ে, দেখবে যে আর আরে আরে কাটা ছোট হাতের আর না, খেয়াল করো। এবার আমরা এখানে কি পেয়ে যাব, ইকুয়াল টু, খেয়াল করো এখানে একটা ব্যাপার আছে, খুব ভালো করে খেয়াল করো। এই যে এই অংশটা জি এম বাই আর স্কয়ার, এই যে এখানে খেয়াল করো জি এম বাই আর স্কয়ার মান কত, জি, এটা আমরা আগেই বের করে নিয়েছি না।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু, এখানে আমরা জিএম বাই আর স্কোয়ারের জায়গায় জি লিখে দিতে পারি, আর নিচে লিখতে পারি 1 প্লাস আর বাই আর, ছোট হাতের আর বাই বড় হাতের আর হোল স্কোয়ার। তাহলে আমরা শেষমেশ কি লিখতে পারি, জি প্রাইম, অর্থাৎ বস্তু যদি ভূপৃষ্ঠে না হয়ে একটু উপরে হয় তাহলে সেখানে জি এর মান চেঞ্জ হবে, হ্রাস পাবে, এবং সেটা হবে সরাসরি জি বাই 1 প্লাস ছোট হাতের আর বাই পৃথিবীর ব্যাসার্ধ হোল স্কয়ার। তাহলে আমরা আলাদা একটা সূত্র পেয়ে গেলাম। হ্যাঁ, খেয়াল করছো? এটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, 9-10 বইতে আছে, এবং এটা দিয়ে অঙ্ক আছে। এর পরের লেকচারে আমি ভিডিওতে আমি তোমাদেরকে অঙ্ক করে দেখাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো না তোমরা, নিশ্চয়ই সূত্রগুলি বুঝতে পারতেছো, প্রতিপাদন কিভাবে আমি করেছি। আচ্ছা, এবার আসো আমরা যেটা করব, তাহলে আমরা এখানে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবক নিয়ে আলোচনা করেছি। এখানে আমি কোনো অঙ্ক নিয়ে আসিনি, অঙ্কটা আমি আগামী ক্লাসে দেখাবো। অঙ্কগুলি তুলে আনবো কিছু অঙ্ক, এবং সেটা তোমাদের সামনে বুঝিয়ে দেব তোমাদেরকে। একটা জিনিস খেয়াল করো, আমার ভিডিও চ্যানেলে আর ইউটিউবের চ্যানেলের নাম বাহালুল হোসেন চ্যানেল দেওয়া আছে। সেখানে সেই চ্যানেলে আমার অলরেডি প্রায় 70টা, হ্যাঁ, এটা নিউ চ্যানেল, 3 মাস এর বয়স, এর এইজ হলো 3 মাস। আমার সেখানে মোটামুটি বিভিন্ন ক্লাসের 70টা লেকচার রয়েছে। তোমরা সেখানে ঢুকে ছোট বড় ক্লাসের, বিভিন্ন ক্লাসের, ইন্টারেরও কিছু লেকচার পেয়ে যাবে, 9-10-এরও লেকচার পাবা। এখন খেয়াল করো, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা জানো, জি এর মান, যেটা একটু আলোচনা করি, প্রশ্ন আসতে পারে, জি এর মান 9.8 এমএস ইনভার্স টু বলতে আমরা কি বুঝি? না, বুঝি যে মুক্তভাবে, এটা হলো পৃথিবীর উপর থেকে মুক্তভাবে কোনো বস্তু যদি পড়তে থাকে, না, পৃথিবী এটা না, আর্থ, এই যে এই আর্থ না, উপর থেকে, পৃথিবীর উপর থেকে যদি ভূপৃষ্ঠে কোনো বস্তু পড়তে থাকে, যখন তো পৃথিবী আকর্ষণ বল কাজ করে, বলে মুক্তভাবে, মানে বাতাসের বাধাও নাই, না, বাতাসের বাধাও সেখানে থাকবে না। তাহলে তার মধ্যে মুক্তভাবে পড়ন্ত বস্তু ছেড়ে যদি, তাহলে যখন পড়বে তার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে পৃথিবীর আকর্ষণ বলের জন্য। সেই ত্বরণ হবে প্রতি সেকেন্ডে কত, 9 ms ইনভার্স করে বেগ বৃদ্ধি পাবে প্রত্যেক সেকেন্ডে। এটার মানে এরকম, প্রত্যেক সেকেন্ডে এত করে বেগ বৃদ্ধি পাবে। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রথম সেকেন্ডে যদি হয় তার বেগ 9.8 ms ইনভার্স 1 ইনভার্স, তাহলে দ্বিতীয় সেকেন্ডে তার হবে কত, এই 19.6 ms ইনভার্স 1 হবে। প্রত্যেক সেকেন্ডে তার বেগ বাড়তে থাকবে, তার অর্থাৎ ত্বরণ সৃষ্টি হবে। বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে, না? তার এটা তখন হয়ে যাবে ms ইনভার্স 2, না? বুঝতে পেরেছো? এটা একটু বুঝিয়ে দিলাম, যদিও তোমরা এটা জানো না, তারপরে একটু স্মরণ করিয়ে দিলাম। এখন আসো আমরা যেটা আলোচনা করব, নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হলো, যেটা শর্টকাটে লেখা আছে তোমাদের, মানে অন্য বিভিন্ন জায়গায়, যে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এইভাবেও লেখা আছে। আর একটু যদি বুঝিয়ে বলি, সেটা হবে কি, সেটা হবে যখন একটা বস্তু আরেকটা বস্তুকে কি করবে, একটি বল দ্বারা ধাক্কা দিবে, সংঘর্ষ হবে, না? একটা বস্তু আরেকটা বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলে, না, তাহলে আমরা এটা চলে আসলাম
4 নম্বরে আমরা জানি একটা বস্তু যদি আরেকটা বস্তুর উপর এইভাবে বল প্রয়োগ করে, তাহলে মনে করি এই বস্তুটা সেই বস্তুর উপর বল প্রয়োগ করলো, তাহলে এই বস্তুটাও ওই বস্তুর উপর বিপরীতমুখী একই বল প্রয়োগ করবে, একই বল প্রয়োগ করবে না। এটাই হলো আমাদের নিউটনের তৃতীয় সূত্রের মূল জিনিস না। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একই বল প্রয়োগ করে, কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করে না। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এই তৃতীয় সূত্রকে অনেক জায়গায় শর্টকাটে কিভাবে লেখা হয়েছে, প্রতিক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটাই হলো নিউটনের তৃতীয় সূত্র না। এখন এখানে একটা জিনিস বলতে পারো তোমরা, স্যার বলতে পারো এই যে একটা বস্তু আরেকটা বস্তুকে কি করলো, এফ নিউটন বলে আঘাত করলো। মনে করো এটা এই পাশ থেকে এসে আসছে, এই বস্তুটা এটা হলো M1 ধরে, এটা হলো M2 ধরে না, এটা এখান থেকে এসে এটাকে আঘাত করেছে, F বলে। তাহলে দ্বিতীয় বস্তুটাও অ্যাট এ টাইম, প্রথম বস্তু এটা হলো ফার্স্ট বস্তু, এটা হলো সেকেন্ড, তাহলে প্রথম বস্তু এসে আঘাত করলো F বলে, তাহলে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুকে একই বলে সামনের দিকে বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অর্থাৎ এখানে দুটোটাই না। তাহলে এটা যদি হয় F1 বলে আঘাত করলো, এটা F2 বলে ঠিক কি করবে, প্রতিক্রিয়া জানাবে। তাহলে এখানে F1 ইকুয়াল টু মাইনাস F2 হবে, এই যে দেখাইলাম না। এখন একটা কথা হইল, দুটি সমান ও বিপরীতমুখী বল, তোমরা কিছুটা ধারণা আছে হয়তো, দুইটি সমান ও বিপরীতমুখী বল যদি কাজ করে একটার উপর আরেকটা বিপরীতমুখী, তাহলে কি হয়ে যাওয়ার কথা, এখানে বল দুইটা নিউট্রাল, লব্ধি বল 0 হয়ে যাওয়ার কথা না। আমরা এটা তো পড়ছি আগেও, যে বিপরীতমুখী দুইটা বল যখন এসে কাজ করে কোনো বস্তুর উপরে না, সমান ও বিপরীতমুখী, তাহলে একটা আরেকটাকে নিউট্রাল করে ফেলবে। কিন্তু একই বস্তুর উপর বল প্রয়োগ করলে, দুটোটা বস্তু যদি বিপরীতমুখী দুইটা বল সমান ও বিপরীতমুখী, যখন কোনো একটা বস্তুর উপর, যেমন একটা বস্তুর উপর এদিক থেকেও 10 নিউটন বল প্রয়োগ করলাম না, আবার এদিক থেকেও সমান ও বিপরীতমুখী 10 নিউটন বল প্রয়োগ করলাম, তখন রেজাল্ট যেটা না, লব্ধি বল যেটা, অর্থাৎ রেজাল্ট যেটা হবে সেটা 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে। কিন্তু এখানে তা হবে না। কেন হবে না? এখানে দুইটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করছে, তাহলে এখানে দুইটা বল সমান নাও হতে পারে না। সমান ও বিপরীতমুখী বল হলো বস্তু দুইটা একটা ভর বেশি আর একটা ভর কম, বিভিন্ন ধরনের হতে পারে না। তাহলে এখানে দুটা বস্তু বলে এখানে প্রতিক্রিয়াটা একটা বস্তুর উপর একটা বস্তুর যখন বল প্রয়োগ করবে তখন বিপরীতমুখী বল প্রয়োগ করবে, এখানে দুইটা বস্তু, তাহলে এখানে কোনো শূন্য হবার বল, লব্ধি বল শূন্য হবার কোনো সুযোগ নেই, বুঝছো তো? তাহলে এটা খেয়াল করবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আমরা আলোচনা করব। আমরা তো এই পৃথিবী তো অনেক বিশাল আমাদের জন্য না, আমাদের জন্য পৃথিবীটা অনেক বড়। এখন আমি মনে করো আমি নিজেই উপর দিকে লাফ দিয়ে বা উপর থেকে কোনো ছাদের উপর থেকে বা কোনো কিছুর উপর থেকে ভূপৃষ্ঠে এসে পড়লাম, তাহলে আমি এক কথায় কি মনে করো, আমি টেবিল বা একটা মই বা একটা উপরের স্থান থেকে লাফ দিলাম, পৃথিবীর উপরে পড়লাম, ভূপৃষ্ঠে পড়লাম, তাহলে আমি পৃথিবীর উপর বল প্রয়োগ করলাম, ঠিক আছে? তাহলে আবার
আমার ওজন দ্বারা না, আমার ভর যদি m হয় এই বলটা হবে F = mg। তাহলে পৃথিবীও প্রতিক্রিয়া বল জানাবে, আমার উপর ঠিক একই বল পৃথিবীও প্রয়োগ করবে। এতে আমি উপর থেকে কিভাবে পড়ছি, জি ত্বরণে এসে পড়ছি, 9 ms², এই ত্বরণে আমি পৃথিবীর উপর এসে পড়লাম। আর যে বলটা হবে সেটা হলো F = mg না। তাহলে পৃথিবীও সে একই বলে আমাকে প্রতিক্রিয়া জানাবে, এতে পৃথিবীরও একটা ত্বরণ সৃষ্টি হবে, পৃথিবীও কেঁপে উঠবে। কিন্তু যদিও আমরা এটা আমরা মনে করি যে এটা কি খুবই তুচ্ছ ব্যাপার, না হবে। মনে করো আমি এখানে একটা এই যে পৃথিবী না, আর্থ m ভরের, খেয়াল করো m ভরের একটা পৃথিবী বড়, আর এখান থেকে উপর থেকে m কেজি অর্থাৎ ছোট হাতের m এখানে এসে পড়ল, পৃথিবীর উপর পড়ল। তাহলে এইভাবে এসে এখানে পড়ল, তাহলে পৃথিবী তাকে কি বলে আঘাত করবে, F = mg বলে আঘাত করল। এতে পৃথিবীও কেঁপে উঠবে এবং তার মধ্যে এ ত্বরণ সৃষ্টি হবে। পৃথিবীর ভর কিন্তু বড়, m অনেক বড়। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে পৃথিবীর ভর m গ্রেটার দেন বস্তুর m না, এটা খেয়াল রাখতে হবে, অনেক বড়। তাহলে এখানে সমান ও বিপরীতমুখী ঠিক একই বলে, কিন্তু পৃথিবী আবার কোন দিকে, এই যে এই বস্তুকেও একই বলে আঘাত করবে না, খেয়াল করো বিপরীতমুখী। তাহলে এখানে F যদি হয় যেই বস্তুটার ওজন এখানে পৃথিবীর উপর আঘাত এনেছে, তাহলে এটা হবে কত, F = mg। আবার একই বলে পৃথিবী বিপরীতমুখী বল প্রয়োগ করবে বস্তুটার উপরে, এবং পৃথিবীর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হলো m, তাহলে তার বল হবে কত, প্রতিক্রিয়া বল m। তাহলে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তা সমান ও বিপরীতমুখী। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দুটোটা সমান বলে আমরা এখানে লিখতে পারি ma = mg। তাহলে বা খেয়াল করো এখানে পৃথিবী যে ত্বরণ সৃষ্টি হলো সেটা হবে কি mg/m = আমরা এটা কি লিখতে পারি m/m * g। খেয়াল করছো, এটাও এখানে পরিমাপযোগ্য, দেখছো পরিমাপ করে আমরা বের করতেছি। এখন m যদি বস্তুর ভর m যদি হয় ছোট 1 কেজি না, কত হয় 1 কেজি, অনলি 1 কেজি বা 2 কেজি ধরলাম, বা 1 কেজি ধরলাম না, তাহলে এখানে ত্বরণটা সুতরাং কি হবে, a = বস্তুর ভর 1 কেজি, আর পৃথিবীর ভরটা আমরা লিখছিলাম তখন কত, সেটা হবে পৃথিবীর ভর হবে 5.98 না, তাহলে এটাও 1 কেজি, আর ওটা হলো 5.98 × 10⁻²৪ কেজি * g = কত হবে 9.8। তাহলে এখানে রেজাল্ট যেটা আসবে আমি আগেই করে রেখেছি, কত আসবে রেজাল্টটা আমি দেখিনি, দাঁড়াও, হবে 1.6 × 10⁻²৪ ms²2। যদিও এটা অনেক ছোট, কিন্তু ঘটনা কিন্তু সত্যি, হিসাব করে বের করা গেছে না, যে আমি 1 কেজি ভরের বস্তুকে যদি ছেড়ে দিই পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে পড়লে পৃথিবীরও একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণের মান 1 কেজি ভরের, তাহলে সেই ত্বরণের মান কিন্তু আমরা বের করে ফেলেছি না, তোমাদের বইতে এটা করা আছে, খেয়াল করো এই যে
আমরা কিন্তু সেটা বের করে দেখিয়েছি। এই খেয়াল করো। তাহলে এখন খেয়াল করো, আমরা যেটা আলোচনা করব, আমি কিন্তু তোমাদের বইয়ের পাঠ্যক্রম অনুসারে, কারিকুলাম অনুসারেই লেকচার দিয়ে থাকি। হ্যাঁ, চেষ্টা করি তোমাদের বইটা ফলো করার জন্য, যাতে তোমাদের কি হয়, সুবিধা হয়। দু একটা জিনিস হয়তো বাইরে থেকে আমি নিয়ে আসি বলার সময়, সেটা তোমাদের ভালোর জন্যই, বোঝানোর জন্য নিয়ে আসি, কিন্তু পাঠ্যক্রমটা আমি তোমাদের বইকে, মেন বইকে ফলো করে থাকি। হ্যাঁ, আর যেগুলি গণিত কিছু আমি তোমাদের সামনে উপস্থাপন করি, সেটা আমি টেস্ট পেপার থেকে নিয়ে নিই। তাহলে এরপরে পার্ট 4 আসবে বলের, কয়েকদিনের মধ্যেই, আগামী সপ্তাহে চলে আসবে, সেখানে ফলো করবে। সেখানে আমরা কি পাবো, গণিত বিভিন্ন সমস্যা আমি তুলে ধরবো। এখন আমরা যেটা ঘর্ষণ বল, ঘর্ষণ বল হলো, এটা একদিকে যেমন এটা অনেক আমাদের ক্ষতি সাধন করে, আবার এটা আমাদের খুবই উপকারী। ঘর্ষণ বল যেমন আমাদের দরকার না, 5 নাম্বার আমরা চলে আসছি। এটা আমাদের যেমন আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ ভূমিকা পালন করে না, আবার এটা আমাদের ঘর্ষণ বলের জন্য আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই। যেমন মেকানিক্যাল, মানে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার, মনে করো আমরা যে কলকারখানায় যে সমস্ত যন্ত্রপাতি আমাদের কাজ করে, সেখানে যখন একটার সাথে আরেকটার সংযুক্ত থাকে এবং ঘর্ষণ হয়, তাহলে সেখানে ক্ষয় হতে থাকে। আবার রাস্তায় যখন গাড়ি চলে না, রাস্তায় যখন গাড়ি চলে, রাস্তার সাথে ঘর্ষণের পরে টায়ার কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আবার ঘর্ষণ বল যদি বেশি হয়, যখন একটা গাড়ি চলে, ঘর্ষণ বল সৃষ্টি হয় সবসময় কিসের বিপরীতে, গতির বিপরীতে। গতির বিপরীতে ঘর্ষণ বল সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ বল বেশি হলে যখন তুমি গাড়ি চালাবা, তাহলে তোমার এনার্জি খরচ বেশি হবে না, এনার্জি খরচ বেশি হবে। তাহলে এটাও একটা না। আবার ঘর্ষণ বল যদি নাই থাকে, কাদায় যদি, রাস্তায় যদি কাদায় বাস বা তোমার যানবাহন ভেহিকেলস যদি কাদায় পড়ে, তখন দেখবো যে ওখান থেকে আর উঠে আসা যায় না। কেন? ঘর্ষণ বল নাই। চাকা ঘুরতেছে কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছে না। ঠিক আমরা যখন হাঁটি না, আমরা যখন হাঁটি, তাহলে আমরা কি করি, পায়ের তালু দিয়ে ফ্লোরে কি করি, ধাক্কা মারি। ধাক্কা মারি বলে আমরা সামনের দিকে এগিয়ে যাই না। তাহলে বলটা এখানে খেয়াল করো, খেয়াল করো, আমরা যখন হাঁটি তখন পা দ্বারা, আমাদের যে পায়ের সামনে এই অংশটা দ্বারা আমরা কি করি, হাঁটার সময় এই দেখো এখানে একটা ধাক্কা মারি, কোথায়, ফ্লোরে। ঠিক আছে, ফ্লোরে এইভাবে বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করলাম। দেখো পাটা মোটামুটি আমি এঁকেছি। হ্যাঁ, এই বিন্দুতে বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম। ঠিক প্রতিক্রিয়া বল, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটা প্রতিক্রিয়া বল এখানে সৃষ্টি হলো। তাহলে আমি এখানে থিটা কোণে আমরা ফ্লোরে ধাক্কা মেরেছি, তাহলে ঘর্ষণ বলের জন্য একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে। যদি এখানে স্লিপারি হয়, তাহলে আমার ঘর্ষণ বলটা ভালো হবে না, প্রতিক্রিয়া বলও বাজে হবে না। সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল হলো, তাহলে আমি তখন সামনের দিকে হাঁটতে পারবো না। এটা কোথায় হয় সাধারণত, আমরা যখন সি বিচে যাই, কক্সবাজারে বা পতেঙ্গায়, সেখানে ঝরঝরে বালু থাকে না, শুকনো, সেখানে হাঁটার সময়, বিশেষ করে কক্সবাজারে হাঁটার সময় যখন আমরা পা দিয়ে ধাক্কা মারি, পায়ের নিচে বালু সরে যায়, তখন আমরা সামনের দিকে এগোতে আমাদের কষ্ট হয় না। তাহলে এখানেও তদ্রুপ খেয়াল করো, প্রতিক্রিয়া বল আমরা পায়ের গোড়া হাঁটি যখন এইভাবে ধাক্কা মারি না, এইভাবে এইভাবে ধাক্কা মারার সাথে সাথে, তাহলে ঘর্ষণ বলের জন্য একটা বল কাজ করতেছে নিচের দিকে, ভূমির সাথে থিটা কোণে। ঠিক প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করতেছে, তাহলে এটাও থিটা কোণে প্রতিক্রিয়া বলটা হবে। এখন এই প্রতিক্রিয়া বলটা দুইটা ভাগ হয়ে যাবে।
একটা হলো আমার এখানে যে অবয়বটা আছে আমার মাথা, এই যে ব্রেন না, এই যে চোখ, বডিটা আছে না, বডিটার কি আছে, একটা ভর আছে না, একটা ভর আছে। এই যে আমার পা দেখালাম শর্টকাটে। তাহলে আমার এই ভর অনুসারে একটা এমজি নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমার এই প্রতিক্রিয়া বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো আমার ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে, সেটাকে নিউট্রাল করার জন্য না, সেটাকে নিউট্রাল করার জন্য ঊর্ধ্বমুখী বলের দুইটা উপাংশ হবে না, একটা হবে এই ভূমির সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আরেকটা হবে আমার ওজনকে নিউট্রাল করার জন্য। তাহলে এই এফ উপর দিকে এখানে কি হয়ে যাবে, এটা থিটা অনুসারে এখানে এফ সাইন থিটা। এই বলটা হবে কি বল, এফ সাইন থিটা। এফ প্রতিক্রিয়া বলের উপাংশ আমার এমজি কে নিউট্রাল করে ফেলবে। তাহলে এখানে এফ সাইন থিটা ইকুয়াল টু হবে আমার ওজনটাকে সমান এবং বিপরীতমুখী বলে এখানে নিউট্রাল হয়ে যাবে। আর এফ এর একটা উপাংশ আনুভূমিক কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে না, সেটা হবে কত, এফ কস থিটা। আনুভূমিক হলে হয় এফ কস থিটা। এই এফ কস থিটার দ্বারাই আমি সামনের দিকে এগিয়ে যাব। তাহলে বুঝতে পারছো ঘর্ষণ বল এখানে আমার চলার জন্য কত বেশি ভূমিকা রাখতেছে না, অনেক বিশাল ভূমিকা রাখতেছে না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, ঘর্ষণ বল দুই প্রকার। ঘর্ষণ বল কয় প্রকার, মসৃণ রাস্তা না হলে, মসৃণ তলদেশ যদি কোনো বস্তুকে যদি তুমি কোনো কোথায় রাখো, ঘর্ষণ বল না, খেয়াল করো, এক, আমার এই তলটা যদি একটু উঁচু নিচু হয় তাহলে ঘর্ষণ বল বেশি হবে। আর ঘর্ষণ বল সবসময় একটা বস্তুর বেগ যদি হয় এদিকে ভি, তাহলে ঘর্ষণ বল কাজ করবে না। বেগ যদি ওদিকে হয় তাহলে একটা বলে এখানে যাচ্ছে এফ ইকুয়াল টু এম এ, বস্তুটা এদিকে যাচ্ছে, আর ঠিক ঘর্ষণ বল হবে তার বিপরীতমুখী, উল্টা দিকে। আর যদি হয় উঁচা নিচা হয় তাহলে ঘর্ষণ বল বেশি হবে, আর ওপেন হলে আর যদি প্লেন হয় ঘর্ষণ বল কম হবে। আচ্ছা, তাহলে ফ্রিকশন, এখানে ঘর্ষণ বলকে আমরা কি বলি, ফ্রিকশন না, ফ্রিকশন। তাহলে খেয়াল রাখতে হবে আমরা যে বল প্রয়োগ করলাম এটাকে ত্বরণ সৃষ্টি করার জন্য, যাওয়ার জন্য বস্তু থেকে, কার্যকরী বল হবে কিন্তু তাহলে কার্যকরী বল হবে যেটা কাজ করতেছে সেটা না, তার থেকে কমে যাবে। কার্যকরী বল হবে এফ প্রাইম ইকুয়াল টু হবে প্রযুক্ত বল থেকে ফ্রিকশনটা বাদ পড়ে যাবে না, এফটা বাদ পড়ে যাবে। কার্যকরী বলের জন্যই এখানে এম এ সৃষ্টি হলো, খেয়াল করো। তাহলে আমার ঘর্ষণ আবার বিভিন্ন ধরনের আছে। স্থিতি ঘর্ষণ অর্থাৎ কি, একটা বস্তু স্থিতিশীল অবস্থায় আছে, তাকে যখন তুমি ধাক্কা দিবা সে দেখবে যে অনেকক্ষণ পর্যন্ত সে যাচ্ছে না, একটা নির্দিষ্ট বল প্রয়োগ করার পর সে গতিশীল হয়েছে, তাহলে সেখানে স্থিতি ঘর্ষণ কাজ করতেছে। আবার পানির পাইপের মধ্যখান দিয়ে বা কোনো পাইপের মধ্যখান দিয়ে যখন কোনো ফ্লুইড, দ্যাট মিনস কি গ্যাস বা কোনো লিকুইড যাচ্ছে, তখনও তার পার্শ্বতলের সাথে একটা কি হয়, ঘর্ষণ বল সৃষ্টি হয়। তোমরা ইন্টারে উঠলে পাবে। তাহলে এই ঘর্ষণ বলের জন্য দেখা যাচ্ছে যে একটা পাইপের মধ্যখান দিয়ে, এই মনে করো একটা পাইপ, এই যে মধ্যখান দিয়ে পাইপের এক পাশ থেকে দেখালাম যে তরল বা ফ্লুইড যাচ্ছে, মধ্যখানে তরলের যে বেগ হবে, যত সাইডে যাও বেগ তত কম হবে, ফ্রিকশনের জন্য সেখানে কম হবে না। তাহলে আবর্তন ঘর্ষণ আছে না, আবর্তন ঘর্ষণ আছে, ঘূর্ণন ঘর্ষণ আছে, সেগুলো তোমার বইতে লেখছে, তোমরা পড়লে বুঝবা। ওকে, তাহলে বলের আমি এই পর্যন্ত কয়টা লেকচার দিলাম, 3টা, পার্ট 3। পার্ট 4-এ তোমরা
পেয়ে যাবে কিছু প্রবলেম, কিছু অঙ্ক আমি গণিত তোমাদের এই টেস্ট পেপার থেকে হাজির করব। ওকে, আল্লাহ হাফেজ।